লাগারে লাগা ধান লাগা, ফুলার রোডে ধান লাগা, নীলক্ষেত সংলগ্ন ধান খেতে আপনাদের স্বাগতম। কথাগুলো শুনে চমকে উঠলেন, তাই তো? ভাবছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডে হঠাৎ ধান ক্ষেত এলো কোথা থেকে? অবাক করার বিষয় হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই বিস্ফোরক কথাগুলো অন্য কারো নয়, খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির ছেলের। আজকের এই এপিসোডে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন নিয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এবং পর্দার আড়ালের রাজনীতি বিশ্লেষণ করব, যা দেশের শিক্ষাঙ্গনের ভবিষ্যৎ নিয়ে গভীর এক প্রশ্নচিহ্ন তৈরি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে গত 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদন জমা দিয়েছিলেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বুঝেছিলেন এই পদে থেকে তার আসলে কোনো লাভ নেই, কারণ বিএনপির সরকার তাকে অবশ্যই পরিবর্তন করবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এক চরম ক্রান্তিকাল পার করছিল, তখন হাল ধরেছিলেন এই বিশ্ববিখ্যাত গবেষক। তার আমলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বর্ণযুগ হিসেবেই লেখা থাকবে। ঐতিহাসিক ডাকসু নির্বাচন তিনি করেছিলেন। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে তিনি সফলভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন করেছেন, যেখানে ভিপি হিসেবে উঠে এসেছেন ছাত্র শিবিরের সাদিক কায়েমের মতো তরুণ ছাত্র নেতারা। ডাকসু আসলেই হয়েছে এবং তোরা আমার সামনে বসে আছিস। গবেষণায় জাগরণ তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে তিনি এনেছিলেন এক আমূল এবং বৈপ্লবিক পরিবর্তন। তিনি শিক্ষক থেকে অভিভাবক হয়ে উঠেছিলেন। তিনি শুধু প্রশাসনিক প্রধান ছিলেন, নিজে বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইমামতি করতেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন সত্যিকারের অভিভাবক, বন্ধু, ভাই। তার বিদায়ে আজ পুরো ক্যাম্পাসে কান্নার রোল পড়েছে। ভিপি সাদিক কায়েম থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা আজ এক চরম শূন্যতা অনুভব করছেন। নিয়াজ আহমদ খানের মতো একজন অভিভাবকের বিদায়ে যখন ক্যাম্পাস শোকাহত, ঠিক তখনই নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। তার নিয়োগের পরপরই ক্যাম্পাসে সমালোচনার ঝড় উঠেছে। তাকে অনেকেই পার্ট টাইম শিক্ষক এবং ফুল টাইম রাজনীতিবিদ বলে আখ্যা দিচ্ছেন। কারণগুলো অত্যন্ত স্পষ্ট। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি বাগেরহাট 4 আসন থেকে এমপি নমিনেশন চেয়েছিলেন। নমিনেশন না পেলেও এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারে। সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন নবনিযুক্ত ভিসির আপন ছেলে রাতুল। বাবার এই নিয়োগ নিয়ে তিনি ফেসবুকে একের পর এক এমন সব পোস্ট করছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। রাতুলের মতে, যেখানে ছাত্র জনতার প্রধান দাবি রাজনীতিমুক্ত ক্যাম্পাস, সেখানে জিয়া পরিবারের একজন অন্ধ উপাসক এবং বিএনপির মূলধারার রাজনীতির একজন সক্রিয় নেতাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়াটা অত্যন্ত অচৌকস একটি সিদ্ধান্ত। ছেলের বর্ণনায় উঠে আসে বাবার ভয়ঙ্কর রূপ। রাতুল স্পষ্ট ভাষায় লিখেছেন, ট্রাস্ট মি হোয়েন আই সে ইট, দিস ম্যান হ্যাজ জিরো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। তার মানে তার কোনো জবাবদিহিতার ন্যূনতম সেন্স নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেতে যাচ্ছে আরও একজন আজ্ঞাবহ বা ইয়েস ম্যান ভিসি, এটি বলছেন রাতুল। পিক পলিটিক্যাল মুভ। অতীতে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা বা সিনেট থেকে ওয়াকআউটের ঘটনাগুলোকে ছেলে আখ্যা দিয়েছেন নিছক রাজনৈতিক চাল হিসাবে। এই ছেলে তার বাবার প্রতি অন্ধ দলীয় আনুগত্যের অভিযোগও এনেছেন। তিনি বলেছেন, বিএনপির কোনো কুকর্ম নিয়ে বাবার সাথে কথা বলতে গেলে তার একমাত্র হাতিয়ার হলো, তুই কি ছিলি ওখানে, দেখছোস নিজের চোখে। দশক 5 আগস্টের গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল দলীয় লেজুর ভিত্তির রাজনীতি থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করা। ডক্টর নিয়াজ আহমদ খান সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছিলেন। কিন্তু ডক্টর ওবায়দুল ইসলামের এই নিয়োগ প্রমাণ করে রাজনীতিতে আসলেই শেষ কথা বলে কিছু নেই। ছেলের ভাষায়, পুরো ক্যাম্পাসেই কি এবার ধানের আবাদ হতে যাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয় কি মেধা এবং গবেষণা কেন্দ্র থেকে পুনরায় কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হতে চলেছে? যেখানে আপন ছেলেই নিজের বাবার রাজনৈতিক অন্ধত্ব এবং জবাবদিহিহীনতা নিয়ে এত বড় প্রশ্ন তুলেছেন, সেখানে সাধারণ শিক্ষার্থীরা এই নতুন ভিসির কাছ থেকে কতটা নিরপেক্ষতা আশা করতে পারে তা এখন বোধগম্য নয়। পুরো চিত্রটা যখন আমরা এক ফ্রেমে বাঁধি, তখন যে ভয়ঙ্কর সত্যটা বেরিয়ে আসে তা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে ওঠার জন্য যথেষ্ট। একটু চোখ খুললে এই নিয়োগগুলোর দিকে তাকালেই যেন স্পষ্ট বোঝা যায় ক্ষমতায় বসা দলটির ভিতরে তুলনামূলক শিক্ষিত, আন্তর্জাতিক মানের গবেষক এবং গুণী মানুষের কত বড় আকাল চলছে।
এখন আপনি যদি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া এই ভিসিদের দিকে একটু নজর দেন, দেখবেন তাদের একাডেমিক প্রোফাইলের চেয়ে তাদের রাজনৈতিক প্রোফাইল বা বায়োডাটা অনেক বেশি ঝলমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন খোদ বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, এটা তো আপনারা জানলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারে পরম যত্নে বসানো হলো জিয়া পরিষদের সাধারণ সম্পাদককে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির পদটি উপহার দেওয়া হলো জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতিকে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি বা বেইমানির ঘটনাটি ঘটেছে কুয়েটে, যে ভিসি মাসুদকে সাধারণ শিক্ষার্থীরা তুমুল আন্দোলন করে ঘাম ঝরিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিল, সেই ছাত্র প্রত্যাখ্যাত মাসুদকেই আবারও নির্লজ্জভাবে কুয়েটের ভিসি হিসেবেই পুনর্বহাল করেছে বর্তমান সরকার। দর্শক, এই পুরো নিয়োগ প্রক্রিয়া দেখে একটা বিষয় আজ একদম দিনের আলোর মতো পরিষ্কার। এই নতুন বাংলাদেশে ভিসি হওয়ার জন্য আপনার কোনো বিশ্বমানের গবেষণাপত্র লাগবে না, আপনার কোনো আন্তর্জাতিক একাডেমিক স্বীকৃতি লাগবে না। ভিসি হওয়ার একমাত্র এবং মুখ্য শর্ত হলো আপনার পকেটে একটি শক্ত দলীয় পদবি থাকতে হবে। 5 আগস্টের ছাত্র জনতা কি এই দলীয় দাসত্বের শিক্ষাঙ্গন দেখার জন্যই বুকের রক্ত ঢেলে দিয়েছিল? এই প্রশ্নটি আজ শুধু আমাদের নয়, এদেশের কোটি কোটি সাধারণ শিক্ষার্থীর। শিক্ষাঙ্গনের এই নির্লজ্জ দলীয়করণের কফিনে শেষ পেরেক ঠোকার আগেই কি ছাত্র সমাজ আবারও জেগে উঠবে, নাকি এই নীরব ধ্বংসযজ্ঞ এভাবেই চলতে থাকবে? দর্শক, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।